বিগত দুটো মরশুমে কলকাতা নাইট রাইডার্স যে জায়গায় শেষ করেছিল এই মরশুমে কলকাতা ইতিমধ্যেই সেই জায়গাতে পৌঁছে গেছে। বিগত দুটো মরশুম 2022 এবং 2023-এ কলকাতা একটা সোনার দল বানিয়েছিল। তারা মেগা অকশন থেকে বড় বড় প্লেয়ারদের তুলেছিল এবং সেই দলটা 14 ম্যাচে 12 পয়েন্ট পর্যন্ত পৌঁছেছিল। ম্যাক্সিমাম 6টা ম্যাচ জিতেছিল তারা লাস্ট দুটো মরশুমে। এবং এবারে দেখুন কলকাতা ইতিমধ্যেই 9 ম্যাচে পৌঁছে গেছে 12 পয়েন্টে। হাতে রয়েছে এখনো 5টা ম্যাচ। কলকাতার এই হঠাৎ পরিবর্তন, গত দুটো মরশুমে যে এত হিসেব নিকেশ, খাতা পেন নিয়ে বসে পড়া, কলকাতা কোন ম্যাচটা জিতলে পৌঁছে যাবে, অন্য দল কোন ম্যাচ জিতলে কলকাতা লাভ হবে, যে হিসেবগুলো আমরা করছিলাম এবারে সেটা একদমই করতে হলো না। এবং আমি বহুদিন আগে থেকেই জানতাম এই জিনিসটা করতে হবে না, কারণ কলকাতার দলে একটা মাস্টার মাইন্ড এসেছেন, গৌতম গম্ভীর। গৌতম গম্ভীরকে একটা ধন্যবাদ তো অবশ্যই জানাতে হয়। থ্যাংক ইউ গৌতম গম্ভীর, এই দলটার মাইন্ডসেটকে জাস্ট এভাবে কয়েকদিনের মধ্যে বদলে দেওয়ার জন্য। অনেকে বলতে পারেন শুধুই কি গম্ভীর, কত কেউ রয়েছেন, ফিল সল্ট, নারিন ভালো খেলছেন, অবশ্যই রয়েছে, কিন্তু টিমটার যে একটা স্ট্র্যাটেজি, যে মাইন্ডসেট, সেটা যেভাবে বদলে দেওয়া দরকার গৌতম গম্ভীর কিন্তু ঠিক সেভাবেই এই টিমটাকেই পুরো বদলে দিয়েছে। সুতরাং থ্যাংক ইউ গম্ভীর। কলকাতা নাইট রাইডার্স যে এত ভালো খেলতে পারে, এই আইপিএল এর প্রায় শেষ ভাগে পৌঁছে গেছি আমরা, এবং কলকাতা এখন পয়েন্টস টেবিলে 2 নম্বরে রয়েছে, প্রায় প্লে অফে তারা পৌঁছে গেছে। এই জিনিসটা আসলে কিন্তু বহুদিন দেখিনি, এই জিনিসটা মিস করছিলাম এবং গম্ভীর সেটা ফিরিয়ে দিয়েছে। সুতরাং আসলেই ভালো লাগছে। কেকেআর এর সাপোর্টার যারা বা কেকেআর কে যারা অ্যাকচুয়ালি ভালোবাসেন তাদের জন্য এটা সত্যি একটা বেশ ভালো দিন। আগের ম্যাচে কলকাতা খুব বাজেভাবে হেরেছিল। কলকাতা আগের ম্যাচে রেকর্ড সংখ্যক রান ডিফেন্ড করতে সফল হয়নি, ব্যর্থ হয়েছিল। রেকর্ড সংখ্যক রান মানে বিপক্ষ দল রেকর্ড সংখ্যক রান চেস করে জিতে গেছিল। অনেক জায়গাতে লেখালেখি হচ্ছিল যে কলকাতার জঘন্য হার, জঘন্য বোলিং, এত বাজে বোলিং কিভাবে হতে পারে, কলকাতার জন্য কি এবার 300 রানও নিরাপদ নয়, কলকাতা কি এবার 300 রান তুললেও তারপরে রান ডিফেন্ড করতে পারবে না, এরকম অনেক জায়গাতে লেখালেখি হচ্ছিল। কিন্তু গোটা আইপিএল জুড়ে আমরা যেমনটা দেখেছিলাম যে বোলারদের জন্য সেরকম কিছু নেই, ব্যাটিং ফ্রেন্ডলি পিচ, এবং বিশেষ করে ইডেনে তো সেরকম কিছুই ছিল না। সুতরাং যেটা হওয়ার সেটাই হয়েছে। কলকাতার কাছে তো আর ওই বিশ্বমানের 2-3 জন ইন্টারন্যাশনাল ক্রিকেটার, ইন্টারন্যাশনাল বোলার বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বোলার ছিল না, কলকাতার কাছে লিমিটেড বোলারই ছিল। হ্যাঁ, এবার বলতে পারেন যে মিচেল স্টার্ককে তো তারা খেলায়নি, স্টার্ক থাকলেই বা কি করে দিতেন, আমি মানছি, সব মানছি। আজকে যে স্টার খুব আহামরি বোলিং করেছেন এমনটা নয়, কিন্তু স্টিল কলকাতা নাইট রাইডার্স যতটা লড়াই করার দরকার সেটা করছে। এবং আগের দিনও তারা চেষ্টা করেছে, কিন্তু কিছু করার ছিল না, ফ্যাক্ট। তারাও ভালো ব্যাটিং করেছে, তারাও 250 রান তুলেছে, বিপক্ষ দল সেই রানটা চেস করে গেছে খুব সহজে, কারণ বোলারদের জন্য কিছু ছিল না। আজকের ম্যাচে জাস্ট ব্যাপারটা বদলে গেল। আজকের ম্যাচে তো আপনারা শুরু থেকে দেখলেন যে স্লো পিচ, যেখানে স্পিনাররা টার্নিং অবশ্যই পাবেন, এবং যে কারণে দিল্লি তো ভেবেই ছিল যে শুরুতে একটু ব্যাটিং করে নি, পরের দিকে যখন কলকাতা বোলিং করতে আসবে তখন হয়তো একটু ডিউ এর ফ্যাক্টর থাকতে পারে এবং হয়তো চাপে পড়ে যেতে পারে কলকাতা। তাদের প্ল্যানিংটা ঠিকঠাক ছিল না, কারণ যত এগিয়েছে পিচ আরো টার্ন হয়েছে আমরা দেখতে পেয়েছি। শেষ দিকে গিয়ে তো আপনারা দেখলেন যে না সরি যেটা বললাম যে দিল্লি তো যেভাবে প্রথমে ব্যাটিং করে 20 ওভারে 153 তুললো, কলকাতা তারা ভেবেছিল যে প্রথমে ব্যাটিং করে নি, তারপরে যেটা বললাম আর কি ডিউ এর ফ্যাক্টর। কিন্তু তারপরে আপনারা দেখতে পেলেন যে সেকেন্ড ইনিংসে যখন কুলদীপ যাদব বোলিং করছিলেন, একটা বল যেভাবে টার্ন খাচ্ছিল, এটা বলাই যায় যে পরের দিকে গিয়ে পিচ আরো চেঞ্জ হয়েছে, অন্তত স্পিনারদের সুবিধার জন্য পিচ আরো স্পিন সহায়ক হয়ে উঠেছে। সুতরাং দিল্লি ঠিক আছে, তাদের প্ল্যানটা অন্যরকম ছিল, কিন্তু তারা বুঝতে পারেনি যে ফিল সল্ট এভাবে ব্যাটিং করবেন এবং স্পিন যেটা এই পিচ থেকে পাওয়া যায় সেটা তারা একদমই পাবে না। এবার এই জায়গাতে দাঁড়িয়ে না কয়েকটা প্রশ্ন উঠে আসছে। এই যে স্পিন, প্রথমে ব্যাটিং বা কলকাতার পিচ, আপনি এবারের গোটা মরশুমে দেখুন, আমি ওরকম কিছু কন্ট্রোভার্সি করতে চাই না, বাট আমার ছোট্টখাটো 2-1টা প্রশ্ন, যে প্রশ্নগুলো নিয়ে একটু ভাবা উচিত বা ভাবতে হবে। আপনারা তো এবারের আইপিএল দেখলেন, ইডেনের পিচ দেখলেন। গতবার পর্যন্ত ইডেনের পিচ পুরো একদম স্পিন সহায়ক ছিল, কলকাতা 3 জন স্পিনারকে নামিয়েছিল, 4 জন স্পিনার মিলেও বোলিং করেছিলেন, আমরা দেখেছি আগের মরশুমে। এই মরশুমে এতদিন পর্যন্ত আমরা দেখলাম যে না, ঠিকঠাক চলছে, ব্যাটিং সহায়ক পিচ বা বলা যেতে পারে হাইওয়ে পিচ, পাতি ভাষা হাইওয়ে পিচ, যেখানে প্রচুর রান উঠছে। এবার হঠাৎ করে আজকের ম্যাচে এসে পিচ বদলে গেল। এবার অনেকে বলতে পারেন যে পিচ বদলেছে, খুব ভালো, কলকাতা আগের দিন জিততে পারেনি, তারা একদম ডিরেক্ট নেমে গেছে স্পিন সহায়ক পিচে। এবার ঠিক আছে, কলকাতা স্পিন সহায়ক পিচে নেমেছে, ভালো কথা, কিন্তু কলকাতা তো এটাও জানে যে দিল্লির কাছে একটা কুলদীপ যাদব রয়েছেন বা অক্ষর প্যাটেল রয়েছে,
তাহলে কলকাতা ঠিক কি কারণে স্পিন সহায়ক পিচ বানালো, এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। এটার প্রশ্নের উত্তর অনেকভাবে দেওয়া যায়, কিন্তু আমি যদি বলি দিল্লি ক্যাপিটালস দলে একজন সৌরভ গাঙ্গুলি রয়েছেন, এবং সেই সৌরভ গাঙ্গুলির দাদা যিনি সিএবির একদম উচ্চ পদস্থ। সুতরাং আমি আসলেই চাই না যে কোনো বিতর্ক তৈরি করতে বা কিছু ভুলভাল মন্তব্য করতে, বাট এটা তো প্রশ্ন উঠতেই পারে না যে মানে আমি জানি না এটা বোর্ডের নিয়মের মধ্যে পড়ে নাকি পড়ে না, যে সিএবি সেটাও তো সৌরভ গাঙ্গুলিরই পরিবারের লোকজন ম্যানেজ করে, এবং সেখানেই যখন সৌরভের একটা টিম খেলতে আসছে এবং পিচ হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম কিছু প্রশ্ন উঠতেই পারে। যাই হোক, আমি বাদ দিলাম, বাট এটা তো মনে হচ্ছিল যে আরে ভাই এতদিন ধরে এই হলো, হঠাৎ করে সৌরভের টিমই যখন এলো তখন সৌরভের দাদা তার সিএবি সেই পিচ বদলে গেল, যদিও পিচ তো ওরম ভাবে বানানো হয় না কারণ নির্দেশে, তবু যাই হোক কলকাতা এই যে আজকে ম্যাচটা তো সহজে জিতলো, মোটেও এত সহজ ম্যাচ ছিল না কলকাতার জন্য। মানে রান চেস 154 রান, দেখে মনে হবে যে ইজি, 250 রান যেখানে চেস হচ্ছে এবার আইপিএল সেখানে 154 রান কোনো ব্যাপার, কিন্তু পিচ ওরকম মোটেও ছিল না। সল্ট ব্যাটিংটা যেভাবে করেছেন, সল্ট প্রমাণ করে দিয়েছেন যে এই পিচেও তিনি আরামসে নিজের মতো ব্যাটিং করতে পারেন। সল্ট যেভাবে ব্যাটিং করেছে মনে হয়েছে খুব সহজ ম্যাচ, আসলে কিন্তু সহজ ম্যাচ ছিল না, আসলেই টাফ ম্যাচ ছিল। আসলে যেভাবে শেষ দিকে তো আপনারা দেখছিলেন কুলদীপ যাদব যে টার্নগুলো পাচ্ছিলেন, আপনি ভাবুন 8 বা 8.5-এর আস্কিং রেট নিয়ে যদি কেউ ব্যাটিং করে এবং কুলদীপের মতন একজন বোলার ওরকম টার্ন পান, তাহলে কি হতে পারে বুঝতে পারছেন? সেটা এরকম হতে পারতো। সল্ট জাস্ট পাওয়ার প্লেতে ম্যাচটা ঘুরিয়ে দিয়েছে। আপনারা দেখুন আজকে সল্ট নারিন দুদিক থেকে কি দুজনে মেরেছেন। সুনীল নারিন আজকে আউট হলেন 10 বলে 15 রান করে, তার মধ্যে 3টে 4 মেরেছেন, কিন্তু নারিনকে আমরা যেভাবে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছক্কা, সে অ্যাপ্রোচে ব্যাটিং করা, ইভেন নারিন তো ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছক্কাটাকেও মডিফাই করেছে। আগের ম্যাচে আমরা দেখছিলাম, আগের ম্যাচে নারিন খুব ভালো খেলেছিলেন, তিনি বেরিয়ে এসে স্টেপ আউট করে ছক্কা মেরেছেন। হ্যাঁ, নারিন রিভার্স সুইপে তিনি 4 ছক্কা মারার চেষ্টা করছেন, যেটা দেখা যায় না নারিনের থেকে। ইভেন কলকাতার ম্যানেজমেন্ট পর্যন্ত বলেছে যে নারিন যে এই অ্যাপ্রোচে ব্যাটিং করছে, তার অ্যাপ্রোচ বদলেছেন, সিচুয়েশন অনুযায়ী তিনি এগুলো করছেন, সেটা দেখে তারা খুশি। তারা ভাবছে যে আচ্ছা নারিনও এটা করছেন অ্যাট লাস্ট। সুতরাং নারিন পারেন সেটা আমরা বুঝতে পেরেছি, এবার করবেন কি করবেন না সেটা তার ব্যাপার। বাট আজকেও কিন্তু নারিন সেরকম খেলেননি, সেই অ্যাপ্রোচে তাকে ব্যাটিং করতে দেখা যায়নি। কিন্তু সল্ট যেভাবে ব্যাটিং করলেন, ওফ, স্লটের বলগুলো সল্টের বাংলা নুন, এবং সল্ট প্রত্যেক ম্যাচে যেভাবে স্বাদ অনুযায়ী নুন ছিটিয়ে দিচ্ছে না কেকেআরের ব্যাটিং পারফরমেন্সে, অ্যাকচুয়ালি ভালো। এই আরসিবির যে ম্যাচটা কলকাতা খেললো ইডেনে, যে ম্যাচটা দেখতে গেছিলাম, মানে চোখের নিমেষে ফিল সল্ট কখন যে ওরকম একটা রান করলেন এবং আউট হয়ে গেলেন বুঝতেই পারলাম না। এমন জায়গায় ছিলাম যেখান থেকে ওই স্কোরবোর্ডটা খুব একটা ভালো দেখতে পাচ্ছিলাম না, একদম সাইডে ছিল, বেরিয়ে এসে একদম উকি মেরে দেখতে হচ্ছিল, আর মাঠের মধ্যে তো ফোন ঠিকঠাক নেট চলে না, সুতরাং বুঝতে পারছিলাম না কি হচ্ছে, সল্ট কত রান করছেন। দেখলাম চোখের নিমেষে রান তুলে দিলেন প্রায় 40-এর উপরে এবং তারপরে আউট হয়ে গেলেন। সুতরাং সল্ট শুরুতেই নেমে যেভাবে খেলছে, যে আন্দাজে ব্যাটিং করছেন, নারীর অপর দিক থেকে খেললে তো খুবই ভালো, দুজনে মিলে একসাথে খেলছেন, বা কিছু ক্ষেত্রে সল্ট একটু হয়তো হাফ ছেড়ে বাঁচছেন, কিন্তু সল্ট নিজে যেভাবে ব্যাটিং করছেন, প্রত্যেকটা স্লটের বল মারা, ওরকম ভয় ডরের কিছু ব্যাপার নেই। একটা ম্যাচে সল্ট 1 বলে 0 রান করে আউট হয়েছিলেন, এবং ওই ম্যাচে আমি বলেছিলাম যে এই 1 বলে 0 নিয়ে আমি চিন্তিত নই, কারণ এটাই সল্টের পারফরমেন্স। কলকাতা জানে যে সল্ট এরকমই খেলেন এবং এর জন্যই কলকাতা তাকে নিয়েছে, সিম্পল। সুতরাং সেটা নিয়ে কোনো সমস্যা নেই যে সল্ট 1 বলে 0 করছেন নাকি কি করছেন। ইভেন তারপরে ম্যাচে একটা দিয়ে তিনি কত 20 বলে 30 না এরকম একটা ইনিংস খেলেছিলেন, যেটা সল্টের মতন ইনিংস নয়, 20 বলে 30ও নয়, একটা নর্মাল ওই 100 এর কাছাকাছি স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করেছিলেন। আমার মনে আছে, এক্স্যাক্টলি কোন ম্যাচটা মনে পড়ছে না। সেই ম্যাচে আমি বলেছিলাম এটা বরং সল্ট সুলভ ইনিংস নয়, সল্টের থেকে আমি 1 বলে 0 মেনে নেবো। আমি জানি 1 বলে 0 মানে তিনি কি করতে চেয়েছেন, এটা আমি মেনে নেবো। এবং 1 বলে 0 যিনি আউট হয়েছেন, তিনি ওই নর্মাল ডিফেন্স করতে গিয়ে আউট হননি, তিনি কিন্তু মারতে গিয়ে আউট হয়েছিলেন। সুতরাং আমি ওটা মেনে নিতে রাজি, আমি জানি সল্ট তার অ্যাপ্রোচ ঠিক রেখেছেন, কিন্তু ওই দিন যে ইনিংসটা খেলেছিলাম আমি বলেছিলাম ভাই এটা সল্টের মতন ইনিংস নয়। বাট সল্ট যেটা করতে পারেন আজকে আবারও করেছেন, 33 বলে 68, 7টা 4, 5টা 6। এবারে জেসন রয়ের জায়গাতে তো সল্ট এসেছেন, মনে আছে রয় খেলবেন না, তার জায়গায় সল্টকে নেওয়া হয়েছে। যেদিন আমি নিউজটা পেলাম আমার একটু খারাপ লেগেছিল। সল্ট আসছেন সেই হিসেবে নয়, সল্ট যথেষ্ট ভালো প্লেয়ার, সল্ট আসলে একটা বাড়তি সুবিধা পাবে কলকাতা, একটা উইকেট কিপারের অপশন আসবে, সেটা আমরা সবাই জানি। কিন্তু রয় যেদিন চলে গেছিলেন আমার একটু খারাপ লেগেছিল, ভাবলাম যে রয় গতবার যে পারফরমেন্সটা করেছিলেন, ওপেনার বলুন, মিডিল অর্ডার, ইভেন তাকে মাঝে মাঝে 4 নাম্বারও নামানো হয়েছিল। সুতরাং কলকাতা যেখানে ওপেনিং মানে ওপেনারদের জায়গাতে স্ট্রাগল করছে,
টপ অর্ডারে যেখানে বারবার কলকাতা পাওয়ার প্লেতে দুটো তিনটে করে উইকেট হারাচ্ছে, সেই জায়গাতে রয় যে পারফরমেন্সটা করেছিলেন, রয় কিন্তু এই সল্টের মতন পারফরমেন্স করতে পারে, কিন্তু সেভাবে খেলেননি। কারণ রয় গতবারই বুঝে গেছিলেন যে এই কলকাতা দলে ধরে খেলার মতন একজন প্লেয়ার লাগবে। অ্যাঙ্কারিং এর কাজ আমি বলছি না, অ্যাঙ্কারিং এর কাজ তিনি কখনো করেননি, কিন্তু স্ট্রাইক রেটটাকে ঠিকঠাক রেখে অপর দিক থেকে উইকেট যদি পড়েও যায়, নতুন ব্যাটারকে চাপে না ফেলে তিনি কিন্তু ভালো মতন ব্যাটিং করে গেছেন রেগুলার বেসিসে। যতগুলো ম্যাচ সুযোগ পেয়েছেন ভালোই খেলেছেন। এবং রয়কে আমি গতবার বলেও ছিলাম যে এবারের আইপিএল থেকে কলকাতার প্রাপ্তি জেসন রয়, একটা বড় প্রাপ্তি জেসন রয়। রিঙ্কু সিং যতটা বড় প্রাপ্তি, রয় লাস্টের দিকে সে কিন্তু ততটাই ভালো খেলেছে। সুতরাং রয় যেদিন নাম তুলে নিলেন, যেদিন শুনলাম যে রয় খেলবেন না, সল্টের আসাতে যতটা না আনন্দ পেয়েছিলাম, রয় না থাকে তার চেয়ে বেশি খারাপ লেগেছিল যে এরকম একটা প্লেয়ার ছিল, সে আর খেলবে না। এবার তখন কি আর জানতাম যে সুনীল নারায়ণ এই রূপে ফিরে আসবে? সল্ট জানতাম ভালো খেলবেন, ইভেন গতবারই তো দিল্লির হয়ে ভালো খেলেছিলেন। এই ফিলিপ সল্ট তিনি দুখানা সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের জার্সিতে, এবং তার কাছাকাছি নিলাম ছিল সেই সময়তেই, নিলামে তিনি আনসোল্ড হয়েছিলেন। ওটা একটা অবাক করা ব্যাপার ছিল, সোশ্যাল মিডিয়াতে সেই সময় লেখালেখি হচ্ছিল, ভাই দুটো সেঞ্চুরি করার পরও তুমি আইপিএল এ দল পাচ্ছ না, তারপরে বুঝতে পারছো। সুতরাং সল্ট আসতে ভালো একটা খুশির খবর বলা যেতে পারে, কিন্তু রয়কে আমি মিস করেছিলাম। কিন্তু আসলেই আমি তখন বুঝতে পারিনি যে এই সল্ট তিনি একটুও রয়ের অভাব টের পেতে দেবেন, একটুও দেবেন না। এবং নারী যে রূপে ফিরে এসেছেন সেটা তো এক্সট্রা। সল্ট এবং নারী এবারের আইপিএল মরশুমে কলকাতার অন্যতম শ্রেষ্ঠ ওপেনিং জুটি। পুরো অল ওভার আমি যদি কলকাতার আইপিএল ইতিহাসের কথা বলি, কলকাতা কিন্তু এত ভালো জুটি, একে অপরের পরিপূরক এত ভালো জুটিও কিন্তু খুব একটা পায়নি। সত্যি এত ভালো জুটি। দেখুন, নারিন এবং লিন ভালো খেলতেন, অবশ্যই ভালো খেলতেন, তাদের জুটিটাও ভালো, আমি বলছি না, কিন্তু দুজনে মিলে যেভাবে রান করছেন কলকাতার এই সল্ট এবং নারিন, যেদিন সল্ট ভালো খেলছেন, নারিন ধরুন ব্যর্থ হচ্ছে, কিন্তু সেটা বোঝা যাচ্ছে না, কারণ সল্ট ভালো খেলে দিচ্ছে। আবার ধরুন কোনোদিন ওই সল্ট একবারে 0 করে আউট হচ্ছেন, সেদিন আবার নারিনের থেকে আমরা ভালো ইনিংস দেখছি, বা দুজনে একসাথে ভালো খেলছে। এই জুটিটা অ্যাকচুয়ালি খুব ভালো একটা জুটি। সুতরাং আশা করব, এইটুকুনি আমি চাই যে পরের মেগা অকশনে, মানে এইবারের পরে তো মেগা অকশন, পরের বার আমি জানি না কতজন রিটেন করতে পারবে। ইতিমধ্যে অনেক জায়গায় অনেক রকম কথা শুনে যাচ্ছে, কেউ বলছে যে দলগুলো চাইছে 8 জন করে প্লেয়ার তারা রিটেন করতে, অনেকে নাকি আবার বলছে যে আমরা মাত্র একটা প্লেয়ারই রিটেন করতে চাই। কজনকে করা যাবে আমি জানি না, আমি 4টের হিসেব ধরেই বললাম। ফিলিপ সল্টকে যেন কলকাতা রিটেন করে, এর চেয়ে বেটার অপশন রিটেন করার জন্য কলকাতা পাবে না। কলকাতা মেবি শ্রেয়াস আয়ারকে আবারও রেখে দেবে ক্যাপ্টেন হিসেবে হয়তো, কিন্তু তাও আমি বলবো যে শ্রেয়াসকে যদিও কলকাতা লাস্ট মোমেন্টে ভাবে যে না, একে দরকার নেই, ফিলিপ সল্টকে যেন তারা অন্তত না চান। দ্যাটস ইট। এইরকম একটা প্লেয়ার কলকাতা ভাগ্য করে পেয়েছে। ফিলিপ সল্টের বর্তমান বয়স হলো 27 বছর। এমন নয় যে তিনি বুড়ো হয়ে গেছেন আর 2-3 বছর ক্রিকেট, একদমই নয়। এই প্লেয়ারটাকে অন্তত আগামী 3 বছরের জন্য কলকাতা যদি পায় না, অনেক লাভ হবে। এবং যদি কোনোভাবে তিনি পরের মরশুমে কলকাতার হয়ে খেলেন বা পরে 3টে মরশুমে থাকেন, আমি নিঃসন্দেহে বলতে পারি এই ফিলিপ সল্ট কেকেআর ইতিহাসের শ্রেষ্ঠ বিদেশি ওপেনার হতে চলেছেন। আপনি লিখে নিন, যদি খেলেন ফিলিপ সল্ট। আপনি যদি কলকাতার ইতিহাস ঘেটে দেখেন, কোন একটা নির্দিষ্ট মরশুমে আজ পর্যন্ত কোন বিদেশি ওপেনার 500 গন্ডি পেরোতে পারেনি। লিন পৌঁছেছিলেন 490 না 95 অব্দি পৌঁছেছিলেন, কিন্তু 500 অব্দি যেতে পারেননি। এইবার রয় যেভাবে খেলছেন, ইতিমধ্যে 390 উঠে গেছে, এখনো অন্তত 5টা ম্যাচ রয়েছে লিগেই, তারপরে তো প্লে অফ ধরেই নিলাম। আমার মনে হচ্ছে 500 ছাড়াবেন, এবং ছাড়ানো উচিত যেভাবে খেলছে। এইভাবেই চলতে থাকলে 600 আশাও তো করা যায়, আশা বাকিটা তো সবাই বলবে, বাট আশা করাই যায়, এবং সেই ভরসাটুকু দিয়েছেন ফিলিপ সল্ট। থ্যাংক ইউ সল্টের উদ্দেশ্যে। জাস্ট একটাই কথা বলতে চাই, থ্যাংক ইউ। কলকাতা প্রচুর বিদেশি ওপেনার পেয়েছে। ব্রেন্ডন ম্যাককালাম প্রথম ম্যাচে নেমে 158 তুলে দিয়েছিলেন, তারপরে সেরকম ম্যাচও খেলেনি, 4টে না কটা ম্যাচ খেলেছিলেন। আমরা তারপরে ক্রিস গেলকে পেয়েছিলাম, গেল আরসিবির হয়ে এমন অবদান রেখেছেন, আমরা কেকেআর এর জার্সিতে গেলকে ভুলে গেছি। সেরকম কিছু করতে পারেনি, বাট গেইলকে আমরা পেয়েছিলাম একটা সময়। কলকাতা পরবর্তীকালে জ্যাক কালিসকে আমরা পেয়েছি, সেভাবে খেলেনি ওপেনার রূপে। আমরা ব্রেন্ডন ম্যাককালামকে আবারও পেয়েছিলাম পরবর্তীকালে, আমরা লিনকে পেয়েছি, আমরা অনেক বিদেশিকে পেয়েছি, নারিনও তো খেলেছেন কতদিন, কিন্তু সল্ট এই প্লেয়ারটা অন্য প্লেয়ার, অন্য লেভেলের প্লেয়ার, বিশ্বাস করুন। এবং জাস্ট থ্যাংক ইউ জানানো উচিত। থ্যাংক ইউ ফিলিপ সল্ট কেকেআর এ আসার জন্য এবং এই সমর্থকদের এই ভরসাটুকু দেওয়ার জন্য, থ্যাংক ইউ। সল্টকে আনার পিছনে কার প্ল্যানিং ছিল, কে চেয়েছিলেন সল্টকে আমি জানি না। গৌতম গম্ভীর চাইতে পারেন, টিম ম্যানেজমেন্টের অন্য কেউ চাইতে পারেন, বাট যিনি চেয়েছেন তার জন্য একটা স্যালুট যে ফিল সল্টকে তারা চেয়েছে। দলে একটা উইকেট কিপার থাকা সত্ত্বেও আরেকজন উইকেট কিপারকে অনেকে ভাববেও না। গুরবাজ রয়েছেন, গত মরশুমে গুরবাজ প্রমাণ করে দিয়েছে যে তিনি খেলতে পারেন।
ব্যাকআপ উইকেট কিপারও রয়েছে কেকেআরের কাছে, শিখর ভারত, তাহলে উইকেট কিপার কেন লাগবে? কিন্তু তার সত্ত্বেও উইকেট কিপিং ইম্পর্টেন্ট নয়, এই প্লেয়ারটা খেলতে পারে বলে তাকে নেওয়া হয়েছে। থ্যাংক ইউ ফিল সল্টের জন্য একটা থ্যাংক ইউ। আর তারপরে কলকাতার ব্যাটিং নিয়ে কি বলবো, আর তো কিছু করার ছিল না। কলকাতার যে বোলিং হয়েছে আজকে, বরুণ চক্রবর্তী যে বোলিংটা করেছেন, 4 ওভারে বরুণ চক্রবর্তী 16 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে, একদম ফার্স্ট ক্লাস বোলিং, দারুণ দারুণ। সুনীল নারায়ণ 4 ওভারে 24 রান দিয়ে একটা, দুজনে মিলে 8 ওভারে 40 রান দিয়ে 4টে উইকেট তুলে নিয়ে স্পিনেই তো বাজিবাদ করে গেছে আজকে। আবারও বলছি, স্পিন অ্যাকচুয়ালি প্ল্যানটা কার ছিল? কেকেআরের প্ল্যান নাকি কিউরেটর হঠাৎ করে চেঞ্জ করে দিয়েছেন? কার নির্দেশে চেঞ্জ করেছেন? কেকেআরের নির্দেশ ছিল নাকি কিছু আমি জানি না। আইপিএল এ ওই একটা দল যে হিসেবে পিচ চায় সেই হিসেবেই যে পায়, সব ক্ষেত্রে কিন্তু আমরা দেখা যায় না। এবং কলকাতার এই নিয়ে প্রচুর সমস্যা রয়েছে, আপনারা জানেন আশা করি, যে কলকাতা বহুদিন ধরে একরকম পিচ চেয়েছে। কলকাতার পিচ কিউরেটর যিনি ছিলেন তিনি আবার একটু একগুয়ে টাইপের, না দেব না আমার মতন পিচ যাওয়া, এবং এই নিয়ে অনেক অনেক আলোচনা হয়েছে, অনেক বিতর্ক হয়েছে। চাই না আমি আজকে কিরকম কি কারণে পিচ চেঞ্জ হলো, বাট কলকাতা লাভ তুলেছে, এইটুকুনি আমি বলতে পারি। কলকাতা এই পিচ থেকে লাভ পেয়েছে। বৈভব অরোরা 4 ওভারে 29, হর্ষিত রানা 4 ওভারে 28। এই স্টার্কের ব্যর্থতার দিনে, স্টার্ক সবাই বলছেন যে কি ভাই 25 কোটির বিদেশি এনেছে, তার জায়গায় অরোরা এবং হর্ষিত রানা 25 কোটি জলে যাক, অরোরা এবং হর্ষিত রানা যে বোলিংটা করছে রেগুলার, অ্যাকচুয়ালি ভালো। হর্ষিত রানাকে তো আসলেই প্রশংসা করতে হয়। আজকেও দেখলাম একটা উইকেট তোলার পর এরকম ইঙ্গিত করলেন যে যাও, তারপরে একটা মনে হয় ফ্ল্যাঙ্ক কিছু দিতে যাচ্ছিলেন, দেননি। যাই হোক, হর্ষিত রানা প্রমাণ করে দিয়েছেন দুজনেই, হর্ষিত অরোরা, দুই আনক্যাপড ক্রিকেটার। চেন্নাই সুপার কিংসের দেশপান্ডে যে জিনিসটা করে চলেছেন আনক্যাপড হিসেবে, এই কলকাতাতে বৈভব হর্ষিত দুজনেই আনক্যাপড হিসেবে সেই কাজটাই করে চলেছে। স্টার্ক আজকেও 3 ওভারে 43, মানে সবকিছুর মধ্যেও না ঘুরে ফিরে ওই স্টার্ক। এত ভালো দিন, এত আনন্দের দিন, এত ভালো জয়, দারুণ জয়, ইজি উইন, স্টার্ক সেই 3 ওভারে দিয়ে গেলেন 43টা। আগের দিন যখন চামিরাও এরকমই বোলিং করেছিলেন, সবাই বলছিলেন দেখো স্টার্ক বলেছিলে তো স্টার্ককে বসিয়ে চামিরাকে খেলাও, দেখে যাও, এর চেয়ে তো স্টার্ক ভালো ছিল। মানে এরকম সিচুয়েশন এটাই হয়, স্টার্ক যতই খারাপ বোলিং করুক, পরের দিন যদি তার জায়গায় অন্য একজন আসে এবং সে পারফর্ম করতে না পারে, তখন আমাদের মনে হয় যে না, এর থেকে তো একটা নামি দামি প্লেয়ারই ভালো, অন্তত একটুকুনি তো আশা রাখতে পারতাম যে না আচ্ছা স্টার্ক ঠিক আছে পারবে। কিন্তু স্টার্ক অ্যাকচুয়ালি খুব বাজে ফর্মে রয়েছেন, এটা কেন আমি জানি না। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ মানে টি-20 বিশ্বকাপের দলেও স্টার্ক আশা করি থাকবেন, থাকা উচিত, কিন্তু যেভাবে চলছে, অস্ট্রেলিয়া কোনোদিনও আইপিএল পারফরমেন্সের উপর ভিত্তি করে কিছু করে না, আমি এটা 100% বলছি। তাহলে তো তারা ওয়ার্নারকে বসিয়ে ম্যাকগারকে প্লেইং ইলেভেনে খেলাতো, সেটা করবেও না অস্ট্রেলিয়া। বাট স্টার্ক যেভাবে বোলিং করে চলেছেন, অস্ট্রেলিয়ার কাছে কিন্তু স্টার্কের একটা রিপ্লেসমেন্ট রয়েছে, স্পেন্সার জনসন, খুব খারাপ অপশন কিন্তু তিনি নন। বাট স্টিল আমি চাই স্টার্কই খেলুন, বিশ্বকাপে স্টার্ক তো আলাদাই স্টার্ক। কিন্তু কি হয়েছে আপনারাই বলুন, কি হয়েছে, কি হলো, কি হয়েছে, স্টার্ক কি করছেন এবং কেনই বা করছেন? মানে সবকিছু ভুল হচ্ছে, তার বলে কিপার মিস করছেন, ওয়াইড +4 হয়ে যাচ্ছে, ক্যাচ মিস হচ্ছে, লোকেও যেন বুঝতে পারছে যে স্টার্কের দিনই নয়, এটা স্টার্কের আইপিএলই নয়। যাই হোক, ঠিক আছে, জয়ের মধ্যে এই জিনিসগুলো একটু ইগনোরই করা যেতে পারে, কিন্তু চিন্তা থেকে যাচ্ছে আবারও যখন এরকম সিচুয়েশন আসবে সবাই আবার স্টার্ককে দোষারোপ করবেন। আর কি, দিল্লির তো ব্যাটিং, দিল্লি তো পুরো ভুল একটা প্ল্যানিং নিয়ে নেমেছিল, তাদের ব্যাটিং করার সিদ্ধান্ত খুব ভুল এমনটা বলবো না, যদিও সেটা নিয়ে সবাই প্রশ্ন করছেন, ঋষভ পান্তকেও সেম প্রশ্ন করা হলো। ঠিক আছে, আমি ধরছি যে কিছু প্ল্যান ছিল, কিন্তু তাদের টিমটা, প্রথমত তারা যে টিমটা নামিয়েছিল 7 জন ব্যাটারকে নামিয়েছিল এবং তার সাথে বোলার হিসাবেই 5 জনকে রেখেছিল। এবার আপনি যদি 7 জন ব্যাটারের একটা প্ল্যান নিয়ে নামেন, প্রত্যেকটা টিমের কাছে 8 জন ব্যাটার নেওয়ার একটা সুবিধা থাকে, প্রথমে আপনি ব্যাটিং করছেন, থাকে তো। এবার দেখুন, একটা যে এই ইম্প্যাক্ট প্লেয়ার রুলসটা আসার পর অনেকে ইম্প্যাক্ট প্লেয়ার রুলস নিয়ে অনেক মতামত দিচ্ছে, অনেকেই বলছেন যে অলরাউন্ডারদের প্রাধান্য দেওয়া হচ্ছে না। কিন্তু তার মানে কি এই যে কোনো অলরাউন্ডার ছাড়াই প্রত্যেকটা দল খেলতে নামছে? একদমই নয়। প্রত্যেকটা দলের কাছে আপনি দেখুন একটা করে অলরাউন্ডার দলে থাকছে, যারা ব্যাটিংও করছে, যারা বোলিংও করছে, থাকছে, প্রত্যেক দলে আছে। আপনি যদি কলকাতাতে দেখেন, রাসেল রয়েছে, আছে তো, রাসেল আছেন, নারিন আছেন, নারিন এখন ব্যাটিং করছেন, তাই নারিনকে অলরাউন্ডার রূপে বলা যায়। চেন্নাইতে জাদেজা রয়েছেন, গুজরাটের রশিদ খান রয়েছেন, প্রত্যেকটা দলে এরকম একজন না একজন অলরাউন্ডার রয়েছে। দিল্লি ক্যাপিটালস আজকে যে টিমটা নামালো, তাদের প্রথমে ব্যাটিং করার সময় টিমের মধ্যে অলরাউন্ডার রূপে আমরা দেখতে পেলাম অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রাসিক সালাম, উইলিয়ামস এবং তার সাথে খালিদ, 5 জন বোলার, 5 জনই বোলার। আপনি অক্ষর প্যাটেলকে অলরাউন্ডার ধরতে পারেন, কিন্তু অক্ষর প্যাটেলকে রাখা হলো বোলারের ক্যাটাগরিতে। সুতরাং
তাদের কাছে সেরকম এক্সট্রা কোনো অলরাউন্ডার নেই যে যদি বাই চান্স একজন ব্যাটারকে নামাতে হয় তাহলে দ্বিতীয় কাউকে এক ওভার 2 ওভারের জন্য বোলিং দিয়ে দেবে, এবং সেই জায়গাতেই দিল্লি মারটা খেয়ে গেছে। ঠিক 5টা বোলার নিয়ে তারা নেমেছিল ব্যাটিং করার সময়, এবং যে কারণে মানে যেহেতু তাদেরকে নামাতে হলো একজন ইম্প্যাক্ট প্লেয়ার ব্যাটিং এর সময়, তাই তারা দ্বিতীয় কাউকে নামাতেই পারলো না পরের দিকে, মানে সেকেন্ডে বোলিং করার সময় বোলার হিসেবে। 6টা বোলার নেওয়ার যেখানে প্রত্যেকটা দলের কাছে অপশন থাকছে বোলিং করার সময়, সেখানে বাধ্য হয়ে দিল্লিকে 5টা বোলার নিয়ে খেলতে হলো। মার্শ যখন ছিলেন, মার্শ একটা বোলিং এর অপশন থাকছিলেন, প্রত্যেকদিন করে দিচ্ছিলেন একটা করে বোলিং, একটা ওভার বোলিং বা 2-3 ওভার 4টে ওভারও করে দেবেন মিচেল মার্শ, কিন্তু সেই মার্শ তো নেই এবং তার জায়গায় আর কেউ নেই। স্টাবস মেবি বোলিং করেন, ট্রিস্টান স্টাবস বোলিং করেন, কিন্তু তাকে দেওয়া হলো না, মেন বোলারদের উপরই ভরসা রেখেছে, ঠিক আছে সেটা আলাদা ব্যাপার। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে আপনার কাছে যখন খালিল, রাসিক, দার সালাম দুজন, খালিল আর ভারতীয় দলের কাছাকাছি নেই, ঠিক আছে আমি রাসিককেই ধরলাম, রাসিকের মতন একজন আনক্যাপ্ট, লিজার্ড উইলিয়ামসই বা কত ম্যাচ খেলেছেন সাউথ আফ্রিকার হয়ে, খালিলও তো আর খেলেন না। এমন 3জন বোলার রয়েছে যারা বর্তমানে ইন্টারন্যাশনালে সেরকম পরিচিত নাম নয়, তাও আমি লিজার্ডকে ধরছি। 3জন পেসার, সেখানে একজনকে অন্তত ব্যাকআপ রাখা যেতে পারতো, এবার সেটা রাখিনি। আর তাদের ব্যাটিং তো যেদিন চলবে সেদিন চলবে, আর যেদিন ফ্লপ হবে সেদিন খুব বাজে মতো ফ্লপ হবে। এটা আমরা দুটো দলের ক্ষেত্রে দেখছি, এক হায়দ্রাবাদ আর একটা দিল্লি। গুজরাটের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বলা যায় যেদিন মিলার বা গিল বা সাই সুদর্শন, শাহরুখ খান সবাই মিলে চলবে সেদিন দারুণ, আর যেদিন চলবে না তারা 100 কমে অল আউট। এবং দিল্লির ক্ষেত্রে আজকে তাই, যেদিন চলবে সেদিন 250। অবশ্যই মুম্বাইয়ের এগেন্সটে কি খেললো তারা, ফ্রেজার ম্যাকগার 27 বলে 84, আজকে ম্যাকগার 7 বলে 12 করে আউট হলেন। স্টাবসও ভালো চলছিলেন, তিনি আজকে 7 বলে 4, পান্থও ভালো খেলছিলেন, তিনি আজকে 20 বলে 27, ব্যাস দিল্লি। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি মানে এমন কিছু রেজাল্ট দেখছি না আমরা। আইপিএল কে খুব সংক্ষেপে বলে দিচ্ছি যে ব্যাটারদের আইপিএল, এটা সিদ্ধান্তে উপনীত হয়ে গেছি যে এটা ব্যাটারদের আইপিএল, বোলারদের জন্য কিছু নেই। কিন্তু এমন একটা ম্যাচ দেখছি যে ম্যাচগুলো দেখে মনে হচ্ছে আরে এই যে আমরা বলছি যে বোলারদের জন্য কিচ্ছু নেই, তাহলে এই দলটা কি বোলারদের কথা ভেবে খেলছে যে না একটু কম রান করি। সোশ্যাল মিডিয়াতে এত চর্চা হচ্ছে আইপিএল কে নিয়ে, বলা হচ্ছে বোলারদের জন্য কিছু নেই, বোলারদের কথা ভেবে আমরা একটু কম রান করি, এরকম মনে হচ্ছে। এমন কিছু কিছু ম্যাচ দেখছি, আজকের ম্যাচটা ঠিক সেরকমই ছিল। পিচ পুরো আলাদা, ওই হাইওয়ে পিচ আজকে ছিল না, এবং সেই পিচে যতটা ভালো ব্যাটিং করা দরকার ছিল, খারাপ শুরু করেছে কি পৃথ্বী শকে আপনি দেখুন, সে অ্যাপ্রোচে শুরু করেছেন, পাওয়ার প্লেটা তারা ইউটিলাইজ করেছে, কিন্তু উইকেট পড়ে গেছে পরপর। কুলদীপ যাদব 26 বলে 35, একটা দিল্লির টিমে যদি কুলদীপ যাদব হাইয়েস্ট স্কোরার হন, তাও টিমটা 153 ক্রস করেছে, এমন নয় যে এটা ওই একটা 60-70 ম্যাচ হয়েছে, না টিম 150 ক্রস করেছে, যেখানে কুলদীপ যাদব যিনি ব্যাটিং করতে এসেছিলেন 9 নম্বরে, তিনি টপ স্কোরার। এবং দিল্লির টিমে তো কি বলুন তো, দিল্লির টিমে সৌরভ এবং রিকি পন্টিং দুজন মাস্টার মাইন্ড রয়েছেন। ক্যামেরাম্যান অন্য ম্যাচে বারবার ফোকাস করে গ্যালারিতে মেয়েদের দিকে, দেখেছেন আপনারা কোথায় কোন সুন্দরী মেয়ে রয়েছে তার দিকে ক্যামেরা ফোকাস করে, কিন্তু আমি দেখেছি দিল্লির ম্যাচে তাদের মেন ফোকাস সবসময় সৌরভ আর পন্টিং এর দিকে। যখনই দুজনকে একই ফ্রেমে পাওয়া যায় ক্যামেরাম্যান ফোকাস করে দুজনকে, এটা আমি দেখেছি, আপনারাও খেয়াল করেছেন। ম্যাচের মধ্যে অন্ততপক্ষে 20 থেকে 25 বার সৌরভ আর পন্টিংকে দেখানো হয়। এবার এই দুজন মাস্টার মাইন্ড যখন রয়েছেন, এইটুকুনি তো আমরা আশা করতেই পারি যে এদের থেকে একটু বেটার বা বেস্ট কিছু অ্যাপ্রোচ দেখবো, বেটার না বেস্ট কিছু অ্যাপ্রোচ দেখবো। যদিও গত মরশুমে ওয়াটসনও ছিলেন তাদের সঙ্গে, এবং অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট টাইপের ব্যাপার গতবারই অনেকে বলছিলেন যে তাই হচ্ছে, দিল্লি গতবার খুব একটা ভালো খেলতে পারেনি, কিন্তু স্টিল আপনি কিছু তো এক্সপেক্ট করেন। গত ম্যাচেই তো দেখেছিলেন যে মাঠের মধ্যে রিকি পন্টিং পৃথ্বী শকে খুব উত্তেজিত হয়ে কিছু বোঝাচ্ছেন, উত্তেজিত পৃথ্বী শয় হয়ে গেছিলেন, মেবি তাকে খেলানো হয়নি বা কিছু। কমেন্ট্রি বক্সে তো আমি দেখলাম 10 থেকে 15 মিনিট ধরে এই নিয়ে আলোচনা হলো যে আসলেই যদি ড্রপ করার কিছু ব্যাপার থাকে বা না খেলানোর কিছু থাকে, সেটা ড্রেসিং রুমে বা হোটেল রুমে বা অন্তত ক্যামেরার আড়ালে বোঝানো উচিত। একদম মাঠের মধ্যে দাঁড়িয়ে উত্তেজিত ভাবে দুজন দুজনের সাথে কথা বলছেন, পন্টিং একেবারে সামলানোর চেষ্টা করছে কাঁধে হাত দিয়ে যে না ঠিক এরকম ভাবে না, আমরা কিছু একটা ভেবে চিন্তে করেছি, তুমি পাবে সুযোগ, এরকম টাইপের একটা ব্যাপার। এবং পৃথিবীকে দেখে ঠিক এটাই মনে হচ্ছিল যে কি আমি খেলছি না আজকে, ঠিক এরকমই মনে হচ্ছিল। দেখেছেন যারা ম্যাচ জানেন যে তিনি যেন অবাক, কি আমি আজকে ম্যাচ খেলছি না, কেন খেলছি না। সুতরাং এই জিনিসগুলো দিল্লি ক্যাপিটালসের থেকে তো এক্সপেক্টেড নয়, তাই না? এবং আরো কিছু জিনিস তারা এই যে টিমটা যে সিলেক্ট করছে, একটা জিনিস আমি আজকে খেয়াল করলাম যেটা অ্যাকচুয়ালি আমার একটু খারাপ লাগলো, স্বাভাবিক খারাপ লাগা।
অভিষেক পোরেলকে তো আপনারা সবাই চিনে গেছেন ইতিমধ্যে, বাংলার ছেলে, বাংলার দলে খেলেন, বাংলার ছেলে না বাঙালি, পুরো বাঙালি, বাংলায় তো আজকাল অনেকেই রয়েছেন, বাঙালি। সুতরাং তার জন্য একটা আলাদা আবেগ রয়েছে আমাদের বাঙালিদের। এবং আমি প্রথম ম্যাচেই যখন দারুণ খেলেছিলেন তাকে নিয়ে বলেছিলাম, এবং তিনি ভালো খেলছেন, বাংলা থেকে রিপ্রেজেন্ট করছেন, ভালো লেগেছিল। তো অনেকেই তখন বলছিলেন, এবং আমি নিজেও বিশ্বাস করি যে সৌরভ গাঙ্গুলি যেহেতু রয়েছেন দিল্লিতে, হ্যাঁ তিনি আছেন বলে এরকম একজন বাঙালি ছেলের আইপিএল এর একটা দিল্লির মতো দলে সুযোগ পাওয়ার সৌভাগ্য হয়েছে। সৌরভ নিজে দায়িত্ব নিয়ে অভিষেক পোরেলকে দিল্লিতে নিয়ে গেছে, এটা আমি মানি, হাজারবার মানি। এবং তিনি খেলছেন, ভালো খেলছেন, তার মধ্যে ট্যালেন্ট রয়েছে। একটা সময় ভারতীয় দলের র্যাডারে তার নাম আলোচিত হচ্ছিল, সেটা ভালো লাগছিল। কিন্তু আজকে আমি এমনি টুইটারে একটা এরকম পোস্ট দেখলাম, যেখানে যিনি পোস্টটা লিখেছেন তিনি বলছেন, মেবি দিল্লি সাপোর্টার বা যেই হোক, তিনি লিখেছেন যে সৌরভ গাঙ্গুলি আছেন বলেই এই অভিষেক পোরেলের মতন প্লেয়াররা সুযোগ পাচ্ছে। মানে এমন ভাবেই ব্যাপারটা বলা হলো যে সৌরভ জোর করে, অনেকটা ডেপোটিজমের মতো, আচ্ছা আমার রাজ্যের প্লেয়ার আমি খেলাবো, সেইভাবে জোর করে তাকে খেলানো হচ্ছে। জাস্ট কয়েকদিনের মধ্যে ব্যাপারটা চেঞ্জ হয়ে গেল। যেটা দুদিন আগে ছিল যে সৌরভ আছেন বলেই এরকম একটা ট্যালেন্টেড প্লেয়ার দিল্লিতে খেলছে, সেখান থেকে হঠাৎই সৌরভের জন্যই এরকম একটা ছেলে নিয়মিত সুযোগ পাচ্ছে, আরো ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও। এটা খারাপ লাগে যে একজন বাঙালি প্লেয়ার এত ভালো খেলছেন, হঠাৎ করে এই জায়গাতে চলে এলো। এবার এখানে আমি কাকে দায়ী করব? আমি কি অভিষেক পোরেলকে দায়ী করব যে তিনি কেন খেলতে পারছেন না, নাকি আমি সৌরভকে দায়ী করব যে খেলতে না পারা সত্ত্বেও কেন তাকে খেলানো হচ্ছে? কোনটা করবো? কোনোটাই তো করা উচিত নয়, করা যাবেও না। একটা প্লেয়ার খারাপ ফর্মে থাকতেই পারে, অবশ্যই থাকতে পারে। সারা বছর যে তিনি দারুণ খেলবেন, বা আনক্যাপ প্লেয়ার তিনি, কতই বা বয়স? অভিষেক পোরেলের কত বয়স? অভিষেক পোরেল তার বয়স সম্ভবত 21 বছর, 21 বছর বয়স অভিষেক। আপনি কি এক্সপেক্ট করতে পারেন যে প্রত্যেকটা ম্যাচ জিতে ফিরবে? তাও তো তার নির্দিষ্ট কোনো ব্যাটিং অর্ডার নেই, তাকে ঠিক জায়গাতে পাঠানো হয়নি। এবারে গোটা মরশুম ধরে দেখুন, কোনোদিন নেমেছেন 18 ওভারের পরে, কোনোদিন ওপেনিং করতে চলে এসেছেন, কোনোদিন 3 নম্বরে, কোনোদিন মিডিল অর্ডারে, কোনো নির্দিষ্ট জায়গা পাননি। কিন্তু যখনই পরের দিকে সুযোগগুলো পেয়েছে সেভাবে কাজে লাগাতে পারেনি। আগের ম্যাচেই বলা হচ্ছিল যে ভাই ফ্রেজার ম্যাকগার কি ব্যাটিং করছে, সেখানে অভিষেক পোরেল পুরো ঝুলিয়ে দিচ্ছে। হ্যাঁ, পৃথ্বী শ কেন খেললেন না অনেকেই বলছিলেন। আজকে পৃথ্বী শ 7 বলে 13 করে আউট হয়েছে। সুতরাং অনেক সিচুয়েশন থাকে, সবকিছুকে আপনি ওরকম ভাবে এক্সপ্লেন করতে পারবেন না। কিন্তু নির্দিষ্ট প্লেয়ারকে নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন আপনি ওরকম ভাবে হেটও করতে পারবেন না যে এই প্লেয়ারটা কেন খেলতে পারছে না। আবার আপনি সৌরভকে ওরকম দায়ী করতে পারবেন না যে তুমি কেন খেলাচ্ছ, এই প্লেয়ারটা ব্যর্থ হওয়ার পরও তুমি কেন খেলাচ্ছ। সুতরাং কি বলবো আমি, কিন্তু ব্যাপারটা শুনে খারাপ লাগলো। ব্যাপারটা যখন পড়লাম যে এরকম ভাবে লিখেছেন সৌরভ গাঙ্গুলি, পুরো একদম ওরা কি একটা ওয়ার্ড ইউজ করে, পারছি, এটা আমি পাকিস্তান থেকে শুনেছিলাম। মানে ইমামুল হক সম্পর্কে যখন বলা হতো, ইনজামামুল হক পারছি কোটার ক্রিকেটার নাকি এটা বলা হয়, পারছি, ওই নেপোটিজম টাইপেরই। এবার কি বলবো আমি জানি না, চাইলেই বাদ দিয়ে দেওয়া যেতে পারে অভিষেক পোরেলকে, টিমে আরো প্লেয়ার রয়েছেন, কিন্তু তাকে ফর্মে ফিরতে হবে, এইটুকুনি বলতে পারে, আর কিছু নয়। তবে মেন যে জিনিসটা সৌরভ এবং পন্টিং সম্পর্কে বলার, সেটা হলো তারা টিম সিলেকশন কিন্তু ঠিকঠাক করছে না। আমি একটু আগে ফেসবুকে একটা পোস্ট করেছি, সেখানে এই ব্যাপারটা সম্পর্কে লিখেছিলাম যে দিল্লি ক্যাপিটালস ইয়াস ধুলের মতন একজন ক্রিকেটারকে টিমে রেখেছে, মানে স্কোয়াডে রেখেছে, কিন্তু প্লেইং ইলেভেনে এখনো পর্যন্ত তারা সুযোগ দিতে পারলো না। অনেকে তো লিখে দিলেন যে সৌরভ আর পন্টিং এর থেকে তুমি বেশি বোঝো, তোমাকেই তো দিল্লির টিম ম্যানেজমেন্টের দায়িত্বে রাখা উচিত, তোমাকেই কোচ বানিয়ে দেওয়া হোক। অনেকেই লিখে দিয়েছে, দিতেই পারেন, তাদের ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কোনো ভুল সিদ্ধান্তের বা ভুল যেটা হচ্ছে, বা ইভেন জাস্ট প্রশ্ন, সেটাও যদি কেউ করতে না পারে, তাহলে তো আর কি, তাহলে এরকম অ্যান্সারই চলুক। আমরা ম্যানেজমেন্টের উপর অন্ধবিশ্বাস রাখি, যেমনটা আরসিবি ম্যানেজমেন্ট এত বছর ধরে করে গেছে, সমর্থকরা এত বছর ধরে বিশ্বাস রেখে গেছেন, দিনের শেষে নিট রেজাল্ট 0, দিল্লিরও দিনের শেষে নিট রেজাল্ট 0। সুতরাং সেই জায়গাতে তো একটু মতামত তো দেওয়া যেতেই পারে। এবার সেখানে যদি কেউ বলে যে তুমি বেশি বোঝো, তোমাকেই কোচ বানিয়ে দেওয়া হোক, তাহলে আর কিছু বলার নেই। বাট তবু আমি বলতে চাই যে ইয়াসধুলকে আপনি গোটা স্কোয়াড, মানে গোটা টিমে একটা জায়গা করে দিতে পারলেন না। আমি এটা দেখে অবাক হচ্ছি। ইয়াসধুল এই লাস্ট এক বছর হয়নি, 6 মাস 8 মাস ইমার্জিং টিমস এশিয়া কাপ যেটা খেললো ভারত, ফাইনালে তারা পাকিস্তানের কাছে পরাজিত হয়েছিল, কিন্তু গোটা টুর্নামেন্টে যেভাবে খেলেছিলেন ইয়াস, ভালো ব্যাটিং করেছিলেন, সেমিফাইনালে একটা ভালো ইনিংস খেলেছিলেন বাংলাদেশের এগেনস্টে, তা টিমকে নিয়ে গেলেন ফাইনাল অব্দি। কত বছর বয়স তখন তার? 20 বছর বয়স। 20 বছর বয়সে একটা এরকম টিমটাও কম বয়সী ছিল, কিন্তু 20 বছর বয়সে তোমার থেকে সিনিয়র প্লেয়াররা রয়েছে, সেই প্লেয়ারদের এগেনস্টে তুমি একটা টিমকে লিড করছো, তুমি লিডারশিপ কোয়ালিটি দেখাচ্ছ, শান্তভাবে সিচুয়েশন গুলো হ্যান্ডেল করছো। বাংলাদেশের সাথে ওই ভারতের ওই ম্যাচটাতে অনেক এরকম ঝামেলা হচ্ছিল, মানে মেবি সৌম্য সরকার ছিলেন সম্ভবত, দুজনের দিকে রেগে গেছিলেন, হর্ষিত রানা ছিলেন,
তখন ইয়াজদুল এসে ব্যাপারটা শান্ত করেছিলেন, সামলেছিলেন যে আচ্ছা ম্যাচিউরিটি রয়েছে তার মধ্যে, পরিষ্কার বুঝতে পারবেন আপনি, লিডারশিপ কোয়ালিটি রয়েছে। সৈয়দ মুস্তাক আলী ট্রফি ডোমেস্টিক টি-20 টুর্নামেন্টে, ভারতের নাম্বার 1 টুর্নামেন্টে তিনি তার দলকে ক্যাপ্টেন হিসাবে ফাইনাল অব্দি নিয়ে গেছিলেন, সেমিফাইনাল অব্দি নিয়ে গেছিলেন। এমন সিচুয়েশন এসেছিল যে নীতিশ রানার মতো সিনিয়র একজন প্লেয়ারকে অধিনায়কের পদ থেকে সরিয়ে ইয়াজদুলকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল, এমনি এমনি তো দেওয়া হয়নি। নীতিশ রানা তো পরে খুব প্রকাশ করে বলেওছিলেন তিনি দিল্লি ছাড়তে চান, ক্যাপ্টেন্সি থেকে আমাকে সরিয়ে দেওয়া হলো, একটা জুনিয়র প্লেয়ারকে দেওয়া হলো, ওখানে ইগোর ব্যাপার চলে এসেছিল। আর তার মধ্যে কিছু তো রয়েছে, সেটা দেখেই তো দেওয়া হয়েছে। দিল্লির প্লেয়ার তিনি, ডোমেস্টিক প্লেয়ার, লোকাল প্লেয়ার আর কি। সেই দিল্লি ক্যাপিটালস যদি কোনোভাবে তাকে সুযোগ দিতে না পারে, টিমে সেট করতে না পারে, তাহলে মুশকিল। ইয়াজদুল, এই দিল্লি টিমে একাধিক আনক্যাপ প্লেয়ার রয়েছে, প্রচুর আনক্যাপ প্লেয়ার রয়েছে যাদের অনেকেই নামই শোনেননি। আমি বলছি কয়েকজনের নাম। সুমিত কুমারের নাম আপনি শুনেছেন, আমি শুনিনি। এই মৌসুমে দেখলাম সুমিত কুমার বলে দিল্লির একজন প্লেয়ার রয়েছেন, যিনি ওই নিচের দিকে নামেন, লোয়ার মিডল অর্ডারে ব্যাটিংটা মোটামুটি করতে পারেন এবং তার সাথে করে দেবেন বোলিং, একটা দুটো ওভার করে দেবেন। হ্যাঁ, এবার তাকে সুমিত কুমারকে খেলানো হলো একটা ম্যাচ। এছাড়া টিমের কাছে কুমার কুশাগ্রা রয়েছে, প্রচুর টাকা দিয়ে দিল্লি তাকে নিয়েছিল, বেশ নাম চর্চা হচ্ছিল। সেই কুশাগ্রা পরপর দুটো ম্যাচ খেললেন, আজকের ম্যাচও ছিলেন, তাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হলো। রিকি ভুই প্রথম দিকে খেলছিলেন, ইভেন তারা ললিত যাদবকে 2-3টে ম্যাচে সুযোগ দিয়েছে অলরাউন্ডার হিসেবে। এছাড়া এরকম তো রয়েছে, অনেকে রয়েছে, অভিষেক পটেলও সুযোগ পাচ্ছেন। হ্যাঁ, সুযোগ তো দেওয়া হচ্ছে, এতজনকে দেওয়া হয়েছে, সেখানে ইয়াজদুলের মতন একজন চ্যাম্পিয়ন প্লেয়ার ফিট হতে পারছেন না। আপনি কিভাবে ব্যাপারটাকে ডিফেন্ড করবে? অনেকে বলতে পারেন উইনিং কম্বিনেশন ভাঙতে চাইছে না। উইনিং কম্বিনেশন কিসের উইনিং কম্বিনেশন? এই যে দিল্লি আগের যে ম্যাচটা খেলেছে, তার আগের ম্যাচও দিল্লি জিতেছিল, তারা হঠাৎ করে উইনিং কম্বিনেশন ভেবে কুমার কুশাগ্রাকে দলে ঢুকিয়েছে। আজকে সে কুশাগ্রা খেললেন পরপর দুটো ম্যাচে, দিল্লি উইনিং কম্বিনেশন ভেঙে কুশাগ্রাকে দলে ঢুকিয়েছে। তাহলে ইয়াজদুল কি দোষ করেছে? কিছু কিছু প্লেয়ারকে দেখলে খারাপ লাগে। এরকম তো প্রচুর প্লেয়ার রয়েছে। এই দিল্লিতে আর একটা প্লেয়ার রয়েছে যার নাম স্বস্তিক চিক্কারা। এবার তিনিও তো স্বস্তিক চিক্কারা, তিনিও তো খেলছেন না, সুযোগ পাচ্ছেন। এবার আমি তাকে নিয়ে একটা কথা বলিনি, কারণ তার পারফরমেন্সটা আমরা দেখিনি কেউ, তিনি কেমন খেলে। যদিও আমি শুনেছি তিনি ইউপির একজন বেশ বিধ্বংসী ক্রিকেটার যাকে বলে, কিন্তু এই জায়গাতে ধুলকে আমরা দেখেছি আন্ডার-19 লেভেল থেকে বলুন, আন্ডার-19-এ এশিয়া কাপ জিতিয়েছেন দলকে, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন, টিমকে ফাইনালে তুলেছেন স্ম্যাটে 21 বছর বয়সে। আপনি 21 বছর বয়সে এই লেভেলের ক্যাপ্টেন্সি করছেন, স্টেট লেভেলের টপ ক্যাপ্টেন্সি করছেন, আপনি ইন্ডিয়ার এ টিমকে লিডারশিপ নেতৃত্ব দিয়ে ফাইনালে নিয়ে গেছেন বড় বড় প্লেয়ারদের সঙ্গে। পাকিস্তানে তো সেটা একটা বলাইতে পারে তুলনায় বি টিমে এসেছিল, পাকিস্তানে তো একটা বি টিমে এসেছিল যারা ডোমেস্টিকে ভালো খেলেন বা পিএসএল এর প্লেয়ার, যথেষ্ট বড়, তারা যথেষ্ট বয়স তাদের রয়েছে, তাদের এগেনস্টে তিনি খেলেছেন, নেতৃত্ব দিয়েছেন। কি করছে আমি জানি না। গত মৌসুমে ধুলকে সুযোগ দেওয়া হয়েছিল, 3টে ইনিংস খেলেছিলেন, 3টে ইনিংসে ব্যর্থ হয়েছিলেন, এবং সেই হিসেবেই যদি এখনো সেই ব্যর্থতার জন্য তাকে বসিয়ে রাখা হয় তাহলে তো যাই হোক। এই দিল্লি বলুন বা পাঞ্জাব কিংস, এই দুটো দলকে নিয়ে না খুব একটা বেশি সমালোচনা হয় না। পাঞ্জাবে আরসিবির মতন তারাও এত বছর ধরে খেলে চলেছে আইপিএলে, তাদেরও ট্রফি শূন্য, কিন্তু তাদেরকে নিয়ে সেই চর্চাটা করা হয় না, কারণ তাদের কাছে সেই লেজেন্ড ক্রিকেটার কেউ নেই। সেই কোহলির মতো লেগাসি বা রোহিতের মতো লেগাসি, ধোনির মতো লেগাসি কেউ ক্রিয়েট করতে পারেনি। পান্ত হয়তো ক্রিয়েট করবেন আজ থেকে 5 বছর 6 বছর পর, কিন্তু সেই জায়গায় দিল্লি পৌঁছাতে পারেনি, এটাই ফ্যাক্ট। এবার সেই কারণে তাদেরকে নিয়ে কোনো আলোচনা হয় না। প্লাস তাদের সৌরভ রয়েছেন, পন্টিং রয়েছে, তারা খুব ভালো জানে, আমাদের মাথা খাওয়াতে হবে না, তারা যা করছে ভালো করছে, এই একটা ধারণা আছে না আমাদের। এরা বিজ্ঞ মানুষ, এরা যা করে ভালো করে, ভালো বোঝে, আমরা তো জাস্ট অডিয়েন্স, ভালো বুঝলেই ভালো। যাই হোক, বাদ দিলাম দিল্লির কথা। অ্যাকচুয়ালি দিল্লিকে নিয়ে এই যে আমি একটু আগে বললাম না যে দিল্লির সব ফ্যান বেস নেই, অ্যাকচুয়ালি তাই, দিল্লিকে নিয়ে কেউ ইন্টারেস্টেডই নয়, ফ্যাক্ট এটা। সুতরাং দিল্লিকে নিয়ে ভেবেই বা কি হবে? একটা সৌরভ গাঙ্গুলি রয়েছে না, একটা অভিষেক পটেল রয়েছে বলে দিল্লিকে নিয়ে এত চিন্তা। আজ অভিষেক পটেলের পারফরমেন্স খারাপ হচ্ছে বলে কেন চিন্তা? কারণ তিনি বাঙালি, অবশ্যই বাংলা প্লেয়ারদের নিয়ে একটু চিন্তা হয়, কিন্তু যখন তারা অ্যাকচুয়ালি বুঝে উঠতে পারে না কি করবে, কাকে সুযোগ দেবে, ভালো প্লেয়ারকে কিভাবে টিমে সেট করবে। যাই হোক, কলকাতা নাইট রাইডার্সে ফিরি। কলকাতা দারুণ ফর্মে রয়েছে, ফিল সল্ট মারাত্মক খেলছেন, সুনীল নারিন যেমন ব্যাট হাতে তেমনই বল হাতে। দুদিন আগে পর্যন্ত তিনি কলকাতা টপ রান স্কোরার, টপ উইকেট টেকার ছিলেন, আপাতত দুটো থেকে সরে এসেছেন, কিন্তু তার ইম্প্যাক্ট ওই যে হয় না কি একটা প্রাইজ আছে আইপিএল এর,
মোস্ট মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার বলা হতো, এখন নাম দিয়ে কি ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট এরকম টাইপের নাম দেওয়া হয়েছে, যেখানে ওই কার কত পয়েন্ট অ্যাড হয় সব মিলিয়ে, এবং সেখানে একদম টপে রয়েছে নারিন। স্বাভাবিক, এবারের আইপিএল এর বেস্ট অলরাউন্ডার আপাতত সুনীল নারিন, এবং ওইটাই যদি তিনি এগিয়ে থাকেন বলা যেতেই পারে টুর্নামেন্টের শ্রেষ্ঠ ক্রিকেটার আপাতত নারিন। যেমন ব্যাট হাতে তেমন বল হাতে, দুভাবে ইম্প্যাক্ট রাখছেন। নারিন হারিয়ে গেছিলেন, নারিন দুদিন আগে একটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন তিনি আর জাতীয় দলে ফিরবেন না। এবার এটা নিয়েও আলোচনা হতে পারে যে তোমাকে ফেরানোর সুযোগ দিচ্ছে, তুমি আইপিএল খেলছো, তুমি সিপিএল খেলবে, তুমি বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলবে, তুমি পিএসএল খেলবে, যা সুযোগ পাবে তাই খেলবে। আজকাল তো 1000টা লিগ, নামও মনে রাখা যায় না, কিন্তু জাতীয় দলের হয়ে খেলবে না, কেমন দাবি ভাই? মানে কি বলতে পারেন? কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সিচুয়েশনটাও বুঝুন যে কি সিচুয়েশন, দেশপ্রেম বলে কিছু ব্যাপার নেই। ঠিক আছে, আমি ওসব বাদই দিলাম, ওই নিয়ে আলোচনা হবে, সামনে টি-20 বিশ্বকাপ আসছে। নারিন পরিষ্কার জানিয়েছে আমি আর খেলবো না। সুতরাং খেলবো না বলার পর এই জিনিসটা তারও মাথায় থাকে যে জাতীয় দলকে যখন রিজেক্ট করি, যেটা আমার একদম টপ প্রায়োরিটি হওয়া উচিত জীবনে, সেটাকে যখন আমি রিজেক্ট করছি, তখন আমি আইপিএলটাকে কতটা প্রায়োরিটি দেবো সেটা তিনি খুব ভালো মতনই জানেন, যে এটাই তার কাছে এই মুহূর্তে একদম টপ লেভেল। যদি তুমি ওয়েস্ট ইন্ডিজের হই না খেলো, তোমার কাছে টপ লেভেল কি? আইপিএল, সিম্পল। সেখানেই তিনি সেই লেভেলে। রিঙ্কুকে আজকে 3 নম্বরে নামানো হলো। যখন রিঙ্কু এলের কমেন্টেটার বলছিলেন যে ক্যান ইউ বিলিভ যে রিঙ্কু মাত্র 81টা না কটা বল খেলেছেন, আর 100টা বলও খেলেনি আজকের ম্যাচের আগে পর্যন্ত। আজকে তো 11টা বল খেলেন, আজকে 100 কমপ্লিট করতে পারেনি সব মিলিয়ে। রিঙ্কু সুযোগ পাচ্ছেন না, রিঙ্কু ব্যাট করার সুযোগ পাচ্ছেন না, কারণ কলকাতার ব্যাটিং ভালো হচ্ছে, কলকাতার টপ অর্ডার যা করার করে দিচ্ছে। ডিফারেন্স এটাই, গতবারে কলকাতাকে দেখুন আর এবারে কলকাতাকে দেখুন। গতবারে পাওয়ার প্লেতে অ্যাভারেজে 2 থেকে 3টে উইকেট পড়বেই পড়বে, নয় 2টো নয়তো 3টে। 2টো উইকেট যদি পড়ে 40-এর মধ্যে টিমটা থেমে যাবে, আর 3টে উইকেট যদি পড়ে তাও খুব চেষ্টা করলে তারা 50 অব্দি তুলতে পারে। সুতরাং পাওয়ার প্লে ইউটিলাইজ করা একদমই ছিল না। অনেকে বলতে পারেন যে গতবারে এরকম হাইওয়ে পিচ ছিল না, কি করে রান করবে? বাকি দলগুলোকে দেখুন, বাকি কোন দলটা এরকম পাওয়ার প্লেতে রেগুলার আটকে যেত? আটকাতো। সেখানে কলকাতা গতবার অ্যাকচুয়ালি সমস্যায় পড়েছিল, যে কারণে নারিনকে লাগছিল, এই রিঙ্কুকে লাগছিল। ঠিক আছে, পাওয়ার প্লে ইউটিলাইজ হচ্ছে না, চলো রিঙ্কু আছে তো, রাসেল আছে তো, ওরা তো খেলবে। রিঙ্কু নেমে পড়ছিলেন কখনো 10 ওভারের মধ্যে, কখনো এমন জায়গায় নামতে হচ্ছিল যখন ওভারে 30 রান দরকার। সবই তো রিঙ্কু উতরে দিয়েছেন, তাই না? আজ রিঙ্কু 11 বলে 11 করে আউট হলেন, এবং সত্যি কথা এবারে খেলতে হচ্ছে না তাকে দরকারই পড়ছে না। আজকে একান্তই জাস্ট একটু ব্যাটিং প্র্যাকটিস করো, তুমি ফর্মে নেই, ফর্মে ফেরো, সে কারণেই তাকে 3 নম্বরে পাঠানো হলো ঠেলে। ঠিক আছে, আশা করি রিঙ্কু ফর্মে ফিরবেন। 11 বলে 11, সামনেই টি-20 বিশ্বকাপ, তার ফর্মে ফেরা জরুরি। ভারতীয় দলে এই মুহূর্তে যারা রয়েছেন প্ল্যানিং এ, প্রত্যেকেই ফর্মে ফিরে এসেছেন। যে 15-20 জনের নাম আলোচনা হচ্ছে, রোহিত সেঞ্চুরি করেছেন, কোহলি সেঞ্চুরি করেছেন, জয়সওয়াল সেঞ্চুরি করেছেন, সূর্যকুমার একটা ভালো ইনিংস খেলেছেন, শিবম দুবে ভালো খেলছেন, হার্দিককে নিয়ে একটু চাপ রয়েছে, হার্দিক আর রিঙ্কু দুজনকে নিয়ে চাপ রয়েছে। এছাড়া জাদেজা মোটামুটি ভালো বোলিং করছেন। তারপরে বোলারটা তো বাদই দিলাম, বোলিং ডিপার্টমেন্ট নিয়ে চিন্তা থাকবেই। সুতরাং ব্যাট হাতে সবাই ঠিকঠাক আছে। সঞ্জু ভালো খেলছেন, পান্ত ভালো খেলছেন, আপনি দীনেশ কার্তিককে যদি ভাবেন সে ভালো খেলছে, রাহুলকে ভাবলে সেও ভালো খেলছে, সবাই ভালো। রিঙ্কু, তবে এই মুহূর্তে তার এই পারফরমেন্সের ভিত্তিতে যদি তাকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে হয়তো একটু ব্যাপারটা হার্শ হয়ে যাবে, কিন্তু আপনি আসলে কিন্তু কিছু বলতেও পারবেন না। এই মুহূর্তে রিঙ্কুকে যদি বাদ দেওয়া হয়, আমরা হয়তো একটু চিৎকার করবো যে হয়ে গেল, একটা আইপিএল ভালো খেললে বাদ দিয়ে দিলে, কতবার তো বলছিলে খুব ভারতের ভবিষ্যৎ, এটা অনেকেই বলবেন, কিন্তু আপনি জোর গলায় কিছু বলতেও পারবেন না যে কেন বাদ দিচ্ছ। আপনার মনে মনে ঠিকই এটা আপনি জানেন যে পারফরমেন্স রিঙ্কু এবার আইপিএল সেরকম করতে পারেননি, যেটা আমরা রিঙ্কুর থেকে দেখতে চাই। যদিও ভারতের জার্সিতে রিঙ্কু টপ, রিঙ্কু দুবে দুজনেই টপ, দুজনকে রাখা উচিত। দেখা যায় আগামীকাল সম্ভবত ভারতের টি-20 বিশ্বকাপের দল নির্বাচন, বিশাল বড় একটা সিচুয়েশন ভারতীয় দলের জন্য। দেখা যাক কে সুযোগ পান কে পান না, সেই নিয়ে আলোচনা হবে। ভিডিওটা আজকে এখানে শেষ করবো। তার আগে আমি ছোট্ট করে একটা টিম সম্পর্কে, টিম মানে টি-20 বিশ্বকাপের একটা টিম সম্পর্কে একটা কথা বলতে চাই। আমি 2 দিন আগেও বলছিলাম যে অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকা, এই দুটো দলকে দেখে একটা সমীহ হচ্ছে যে কি টিম বানিয়েছে ভাই। হেড, ওয়ার্নার, মার্শ, ম্যাক্সি, স্টোইনিস, ইংলিশ, ডেভিড, ওফ, অস্ট্রেলিয়া সেরা। সাউথ আফ্রিকাকে দেখো তাই মনে হচ্ছিল যে আপনি যদি কে ওপেনিং কে করেন, কুইন্টন ডিককের সাথে, নামটা মনে পড়ছে না, যাই হোক কুইন্টন ডিকক, তার সাথে আইপিএলে যারা খেলছেন তাদের কথাই বলি, মার্করাম, ফিলিপস, এই যারা রয়েছেন, বা মিলার,
পরের দিকে গিয়ে ক্লাসেন বা ইভেন আমি যদি এই স্টাফসের কথাও বলি, এরা একদম সেই লেভেলের ফর্মে রয়েছে। এরা টিমটাকে দেখি মনে হচ্ছে সেরা। আপনি যদি ভান্ডার ডুসেনকে রাখেন, ওপেনার কে ছিলেন নামটা মনেই পড়ছে না, যাই হোক, আপনারা যদি মনে থাকে একটু নামটা লিখে যান। যাই হোক, এই দুটো দলকে দেখে মনে হচ্ছিল সেরা টিম। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে ইংল্যান্ড কি দল বানাতে চলেছে। ইংল্যান্ড, আপনি ভাবুন আপনার কাছে এমন 4 জন প্লেয়ার রয়েছে যারা টপ অর্ডারে খেলবেন। ফিল সল্ট কেকেআর এর হয়ে সেরা, এবারে আইপিএল এর সেরা খেলছেন। জস বাটলার এবারে আইপিএল এ 2টো সেঞ্চুরি করেছেন। জনি বেয়ারস্টো এবারে আইপিএল 1টা সেঞ্চুরি করেছেন, রেকর্ড রান চেস করে দল জিতেছে। উইল জ্যাক্স সেঞ্চুরি করেছেন। আপনি এই 4 জনকে কিভাবে টপ অর্ডারে ফিট করবেন? কিভাবে আপনি 4 জনই তো ওপেনিং করতে পারেন। আমি যদি 3 নম্বরে একজনকে একটু নামাই, তাহলে 4 নম্বরে কে খেলবেন, কে ওপেনিং করবেন, কে 4 নাম্বার, কে 3 নাম্বার? কি টিম এটা ইংল্যান্ডের। গতবারে ইংল্যান্ড বিশ্ব চ্যাম্পিয়ন দল, আগের বারে ওডিআই বিশ্বকাপে একদম বাজে খেলেছে, কিন্তু এই ইংল্যান্ডকে দেখে মনে হচ্ছে এবারে টি20 বিশ্বকাপে কি করতে চলেছে। তাও এরা শেষ হবে, তারপরে কে আসবে? হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারেন 8-এ, যে ওপেনিং করছে আইপিএল। ইংল্যান্ডও সে মানে ভয়ে ধরিয়ে দেওয়া বলে না, ইংল্যান্ড অ্যাটলাস দিয়ে দিয়েছে। এটা হলো ভয়ে ধরানো, যে এই দেখো আমার টিম। ভারত তো খুব খারাপ বলছি না, বাট কথা আছে না যে সেনা কান্ট্রি এরাই ক্রিকেটের আসল রাজা। কিন্তু এমনি এমনি হয় না, তারা ভয়টা ধরিয়ে দেয়। আপনি আজকে তাদের প্লেয়ারদের নামগুলো শুনলেই, হ্যাঁ সাউথ আফ্রিকা হয়তো আবার লাস্ট মোমেন্টে চোখ করে যাবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনি অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা বা ইংল্যান্ডের দলগুলো শুনুন। নিউজিল্যান্ডও তো আজকে দলটা অ্যানাউন্স করেছে, কিন্তু নিউজিল্যান্ডের দলটা দেখে আমার অ্যাকচুয়ালি সেই ভয়টা ধরলো না। দেখেছেন তো নিউজিল্যান্ড আজকে দল ঘোষণা করেছে, সেরকম মানে ভয় ধরিয়ে দেওয়ার মতন দল নয়। ক্যাপ্টেন উইলিয়ামসন যিনি আইপিএল সুযোগই পাচ্ছেন না, গ্লেন ফিলিপস তিনি অবশ্যই ভালো, তাও সুযোগ পাচ্ছেন না, স্যান্টনার সুযোগ পাচ্ছেন না, কনওয়ে চোট পেয়ে রয়েছেন। এমন 4 জন প্লেয়ার রয়েছেন যারা তো রিসেন্ট খেলছেনই না। টিম সাউদি তিনি ওই পাকিস্তান সিরিজে খেলেননি। এরকম অনেক প্লেয়ার রয়েছে, কিন্তু ভালো, টিমটা ভালো, এরাই হয়তো ফাইনালে ওঠার ক্ষমতা রাখে। কিন্তু সেই আতঙ্ক ব্যাপারটা নেই। টি20তে নিউজিল্যান্ডের সে আতঙ্কের ব্যাপার কোনোদিনও থাকে না, বরং ব্রেসওয়েল, চ্যাপম্যান বা ফিনালেনকে দেখে আপনার আতঙ্ক লাগতে পারে। কিন্তু ইংল্যান্ড, বাপরে কি টিম বানিয়েছে। যাই হোক, ভারত আশা করি এরকমই টিম কালকে বানাবে। কালকে যদি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা হয়, এই নিয়ে ভিডিও হবে, লাইভেই একেবারে আসবো। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। কলকাতা 2 নম্বরে, আশা করি কলকাতা পরের ম্যাচটা জিতেই প্লে অফ নিশ্চিত করবে। কলকাতার রান রেট যে জায়গাতে রয়েছে, আমার মতে 16 পয়েন্টই এনাফ কলকাতার জন্য। সুতরাং কলকাতার একটা জয় দরকার, তাও 2টো জয় হলে একদম কনফার্ম, একটা জয় হলেও চলে যাবে অন্তত, আমার এমনটা মনে হয়। সুতরাং দেখা যাক, এই কলকাতাকে অ্যাকচুয়ালি আমি দেখতে পাবো এই 3 বছরের মধ্যেই দেখতে পাবো, এমনটা অন্তত আমি ভাবিনি। আমি ভেবেছিলাম ঠিক আছে আবারও একটা মেগা অকশন আসবে, হ্যাঁ হয়তো কলকাতা একটু ভেবেচিন্তে দল বানাবে, ভেবেচিন্তে বিদেশি নেবে, ওই অটো চয়েস, নারিন রাসেলের যে অটো চয়েস ব্যাপার সেখান থেকে বেরিয়ে আসবে, আমি অনেক কিছু ভেবেছিলাম। কিন্তু একটা লোক, গৌতম গম্ভীর, তিনি এসে যে এভাবে দলটাকে বদলে দিতে পারেন সেটা আমি ভাবি। থ্যাংক ইউ গৌতম গম্ভীর, থ্যাংক ইউ কলকাতা নাইট রাইডার্স। অ্যাট লাস্ট আইপিএলে তারা দেখিয়ে দিয়েছে যে তারা আছে, তারাও ট্রফি জেতার জন্য খেলছে। ভিডিওটা শেষ করছি, আশা করি ভালো আছেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন সবাইকে টাটা।